অপেশাদার আচরণের জন্য সাকিবকে শাস্তি আইসিসির। রাওয়ালপিন্ডিতে শেষ টেস্টে তার খেলা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে বিসিবি। ক্রিকেট আর রাজনীতি একসঙ্গে না মেলানোর অনুরোধ। বাফুফের অনিয়ম নিয়ে কঠোর অবস্থানে প্রিমিয়ার লিগের ৮ ক্লাব। চলমান পরিস্থিতিতে ঢাকার বাইরে না খেলার সিদ্ধান্ত। ৫ দাবি নিয়ে দ্রুতই ফেডারেশনকে দেওয়া হবে চিঠি। এবং ভুটানের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ সামনে রেখে ক্যাম্প শুরু বাংলাদেশের। অনূর্ধ্ব-২০ সাফে ভালো করাদের সুযোগ দেখছেন ক্যাবরেরা। চ্যালেঞ্জিং হলেও জিততে চান জামাল। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের বিশেষ আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি এস.এম. ইকবাল। এবার জাতীয় দল প্রসঙ্গ। ভুটানের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ সামনে রেখে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ঢাকার একটি 5 তারকা হোটেলে রিপোর্টিং করেছেন ফুটবলাররা। প্রাথমিকভাবে 14 ফুটবলারকে নিয়ে ক্যাম্প শুরু করলেও অনূর্ধ্ব-20 দল থেকে ভালো করা ফুটবলারদের স্কোয়াডে রাখার আভাস দিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। ভুটানের বিপক্ষে খেলাটা চ্যালেঞ্জিং হলেও দলের বোঝাপড়া ও ভালো অনুশীলনে জয়ের প্রত্যয় অধিনায়ক জামাল ভুঁইয়ার। দেশ ছাড়ার আগে 3 দিন অনুশীলন করবে বাংলাদেশ। লম্বা একটা বিরতি দিয়ে আবারও জাতীয় দলের জার্সি গায়ে ব্যস্ততা শুরু ফুটবলারদের। এবারের মিশনটা সেপ্টেম্বর উইন্ডোতে ভুটানের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ। তবে হোম ম্যাচ খেলার কথা থাকলেও দেশের রাজনৈতিক অস্থিতিশীলতায় আর ঘরের মাটিতে খেলা হচ্ছে না বাংলাদেশ দলের। গন্তব্য ভুটান, সেখানেই 2 ম্যাচ খেলবে জামাল ভুঁইয়ারা। ভুটানের বিপক্ষে 2 প্রীতি ম্যাচের জন্য 14 ফুটবলার নিয়ে ইতিমধ্যেই ক্যাম্প শুরু করেছেন স্প্যানিশ কোচ কাবরেরা। ঢাকার 5 তারকা এক হোটেলে রিপোর্টিং সেরেছেন ফুটবলাররা। এদিন সবার আগে হোটেলে আসেন রহমত মিয়া, এরপর এক এক করে রিপোর্টিং করেন পাপ্পু, সুজন, জামাল ভুঁইয়া সহ বাকিরা। ভুটানে যাওয়ার আগে ঢাকায় 3 দিন অনুশীলনের সুযোগ পাবে দল। এবারের অ্যাসাইনমেন্টে বেশ কড়া নজরদারি কোচ হাভিয়ের কাবরেরার। আগে থেকে নিয়ম বেঁধে ফুটবলারদের অনুশীলনের তালিকা দিয়েছেন কোচ। ব্যক্তিগত উদ্যোগে অনুশীলনও সেরাচ্ছে ফুটবলাররা। ভুটানের বিপক্ষে ম্যাচের আগে কোনো প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা না থাকলেও সেখানকার পরিস্থিতিতে মানিয়ে নিতে প্র্যাকটিসই ভরসা। এছাড়াও অনূর্ধ্ব-20 দলে ভালো করা ফুটবলারদের এই ম্যাচের স্কোয়াডে রাখার আভাস দিলেন কোচ। প্রথমে আমাকে বুঝতে হবে ফুটবলারদের কি অবস্থা। প্লেয়াররা এতদিন নিজেদের মতো অনুশীলন করেছে। ভুটান যাওয়ার আগে আমরা 3 দিন মনোযোগী হয়েই অনুশীলন করব। দীর্ঘদিন বিরতি থাকায় ভুটানের বিপক্ষে খেলাটা চ্যালেঞ্জিং হবে, তবে আমরা সেটাকে উতরে যেতে সর্বোচ্চ চেষ্টা করব। অনূর্ধ্ব-20 দলে ভালো খেলা ফুটবলারদের ওপর আমরা নজর রেখেছি। দেখা যাক ওদের টুর্নামেন্ট শেষে সেটা নিয়ে ভাববো। কোনো প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা নেই, তবে আমরা সেখানকার পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে অনুশীলনে সময় পাব। যেহেতু মাত্র 14 জন প্রাথমিক স্কোয়াডটা আসছে, এদের সবাই আসছে, তো ওভারঅল ওদের যে কন্ডিশনটা আমি ফিল করতেছি বাইরে থেকে, আমার কাছে অত খারাপ মনে হয় নাই। তো মনে হয় যে খারাপ হবে না, তার মধ্যে ট্রেনিং করাবে। লম্বা বিরতির পর ছন্দ ফিরে পেতে কিছুটা সময় লাগবে, তবে দলের সবার সঙ্গে ভালো বোঝাপড়া থাকায় খুব একটা ভাবছেন না অধিনায়ক জামাল ভুঁইয়া। ভুটানের বিপক্ষে তাদের মাটিতে খেলাটা কিছুটা চ্যালেঞ্জিং হলেও জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী ক্যাপ্টেন। বিগিনিং একটু মেবি সাম প্রবলেমস, বাট আমি মনে করি সবাই একসাথে অনেক লম্বা সময় কাটছে, সো নো প্রবলেম। চ্যালেঞ্জ হবে মানে অ্যালটিটিউড, কারণ ওইখানে অনেক মাউন্টেন্স আছে, আর্টিফিশিয়াল গ্রাউন্ড মনে হয়, সো এটা একটু চ্যালেঞ্জিং হবে, বাট আই থিঙ্ক আমরা এটা ওভারকাম করতে পারি। আমরা যদি হোম ম্যাচটা খেলতে পারতাম বাংলাদেশে, তাহলে আমার মনে হয় যে ভুটানের সাথে আমাদের আরও ইজি হতো ম্যাচগুলো। আগামী 30 আগস্ট ভুটানের উদ্দেশ্যে দেশ ছাড়বে কাবরেরার শিষ্যরা। 5 ও 8 সেপ্টেম্বর 2টি প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। প্রিমিয়ার লিগে নানা অনিয়ম নিয়ে এবার সরব অবস্থানে ক্লাবগুলো। লিগ মাঠে গড়ানোর আগেই নিজেদের দাবি নিয়ে জরুরি এক বৈঠক করেন ক্লাব কর্মকর্তারা, যেখানে ঢাকার বাইরে না খেলা, প্রাইজ মানি, পার্টিসিপেশনস মানি নির্ধারিত সময় দেওয়া সহ 5টি দাবি বাফুফেকে চিঠি আকারে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অংশগ্রহণকারী দলগুলো। এই বৈঠকে 8 ক্লাবের কর্তারা উপস্থিত থাকলেও ছিল না বসুন্ধরা কিংস ও চট্টগ্রাম আবাহনীর কোনো প্রতিনিধি।
আওয়ামী লীগের পতনের পর ক্রীড়াঙ্গনেও লেগেছে পরিবর্তনের হাওয়া। দেশের উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে যখন লীগ আয়োজন নিয়েই ছিল শঙ্কা, তখন দল বদলে অংশগ্রহণ করা দলগুলো এবার বসেছে অভ্যন্তরীণ বৈঠকেও। শেখ জামাল, শেখ রাসেল ছাড়া বাকিরা ইতোমধ্যেই সেরেছে দলবদল। এবার অপেক্ষা লীগের বিভিন্ন নিয়ম পরিবর্তনে এবার সরব অবস্থানে প্রিমিয়ার লিগে অংশগ্রহণকারী দলগুলো। সোমবার মোহামেডানে বৈঠকে বসেন 8 ক্লাবের কর্মকর্তারা, যেখানে উঠে আসে 5 দফা দাবি। নির্ধারিত সময়ে প্রাইজ মানি ও পার্টিসিপেশন মানি প্রদান, ঢাকা বা আশপাশের জেলায় ভেন্যু নির্ধারণ, 2 জন বিদেশি ফুটবলার খেলানো, লিগ কমিটির মিটিংয়ে ক্লাব প্রতিনিধিদের অংশগ্রহণ, ভেন্যু ব্যবস্থাপনার দায়িত্ব ফেডারেশনের নেয়ার দাবি করেছে ক্লাবগুলো। আবাহনী, মোহামেডান, ফর্টিস ব্রাদার্স, ফকিরেরপুল, ওয়ান্ডারার্স সহ 8 ক্লাব কর্তারা সেখানে উপস্থিত থাকলেও ছিল না বসুন্ধরা কিংস ও চট্টগ্রাম আবাহনীর প্রতিনিধিরা। তবে সর্বসম্মতিক্রমে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ক্লাব কর্মকর্তারা। দেশের যে সার্বিক অবস্থা সেসব বিবেচনায় নিয়েই আমরা কিভাবে খেলাধুলাকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং যার যার স্ব অবস্থান থেকে ক্লাবগুলোকে পরিচালনা করতে পারে সুষ্ঠুভাবে, সেটাই নিয়ে একটা আলোচনা হচ্ছে। লিগ আয়োজনে বড় এক সমস্যার নাম ভেন্যু। ঢাকায় এক বসুন্ধরা কিংস ছাড়া আর কোনো মাঠ নেই বললেই চলে। তবে এবারের লিগ মাঠে গড়ানোর পর পাওয়া যেতে পারে বঙ্গবন্ধু স্টেডিয়ামও। খেলোয়াড়দের ভ্রমণ ক্লান্তি আর ম্যাচের আগে বাড়তি চাপ এড়াতে ঢাকার বাইরে ম্যাচ আয়োজনে নারাজ ক্লাবের কর্তারা। বঙ্গবন্ধু স্টেডিয়াম অতি সত্বর ঠিক হয়ে যাবে। সেই সাথে ধরেন বসুন্ধরার একটা মাঠ আছে, ওনারা আমাদেরকে দিয়েছেন, আমি বসুন্ধরাকে ধন্যবাদ জানাই। ওখানেও বিপিএল হয়েছে, হ্যাঁ। আর এর আশেপাশে যদি কোনো যে দিনে গিয়ে দিনে খেলে আসতে পারি এরকম কোনো ভেন্যু পাইলে আমাদের জন্য ভালো। প্রিমিয়ার লিগে খেলা ক্লাবগুলোর এই বৈঠকের দাবিগুলো লিগ কমিটির কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানান তারা। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। এবার ক্রিকেট প্রসঙ্গ। পাকিস্তানের বিপক্ষে ইতিহাস করেও হত্যা মামলা মাথায় নিয়ে সাকিব পরের ম্যাচে মাঠে নামার সুযোগ পাবেন কিনা সে প্রশ্নে এখনও নিশ্চুপ বিসিবি। তবে দুঃসময় সতীর্থদের পাশেই পাচ্ছেন টাইগার অলরাউন্ডার। ক্রিকেট আর রাজনীতি একসঙ্গে না মেশানোর অনুরোধ অধিনায়ক শান্ত, মুমিনুল, সাদমান, সোহানদের। বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেছেন, সাকিব মাঠে নামলে অন্য চিন্তা থাকে না। ম্যাচ শেষে সাকিবের সঙ্গে ফোনে কথা বলেছেন ফাহিম, মানসিকভাবে চাঙ্গা থাকতে দিয়েছেন নানা পরামর্শ। পাকিস্তানে ইতিহাস গড়েও স্বস্তিতে নেই একজন, সাকিব আল হাসান। ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে হয়েছে হত্যা মামলাও, যা মাথায় নিয়ে দ্বিতীয় টেস্টে সাকিবের সুযোগ মিলবে কিনা সে উত্তর দিতে আরও 2-1 দিন সময় নিচ্ছে বিসিবি। তবে দুঃসময় সতীর্থদের ঠিকই পাশে পাচ্ছেন টাইগার অলরাউন্ডার। ড্রেসিং রুম তো বটেই, বাদ যায়নি সামাজিক যোগাযোগ মাধ্যমও। অধিনায়ক শান্ত, সাদমান, বিজয়, সোহান, রুবেল, মুমিনুল, তালিকাটা বেশ লম্বা। বিসিবি পরিচালক হয় বাস্তবতা মেনেই এই ইস্যুতে সাকিবকে নিয়ে মন্তব্য করেননি নাজমুল আবেদিন ফাহিম। তবে জানতে চাওয়া তারই কাছে, এত চাপ নিয়ে কিভাবে এতটা সাবলীল বোলিং করলেন সাকিব আল হাসান। ওকে যখন বল দেওয়া হয় ওর অন্য কোনো চিন্তাই থাকে না, ও শুধু ব্যাটসম্যানকে নিয়ে চিন্তা করে, ও কোথায় বল করবে, কি হতে পারে, এর বাইরে বোধহয় কোনো চিন্তাও আসে না। এটাই বোধহয় ওকে অন্যদের থেকে আলাদা করে। অন্যদেরকে আমরা দেখেছি, আমাদের প্লেয়ার অনেককে দেখেছি, বিভিন্ন ঘটনা, বিভিন্ন সমালোচনা ওদের ন্যাচারাল খেলাটা খেলতে দেয় না, কিন্তু সাকিবের ক্ষেত্রে বোধহয় সেটা ঠিক না। ক্রিকেটার সাকিবের সঙ্গে ফাহিমের সম্পর্কটা শিক্ষক ছাত্রের, তাই তো বোর্ড পরিচালক হিসেবে নয়। রাওয়ালপিন্ডির টেস্ট শেষে গুরুর ভূমিকায় ফাহিম কথা বলেছেন সাকিবের সঙ্গে। আমার তো 2টা রোল আছে ওর সাথে, আমি বোর্ডের থেকে আমি কোনো কথা বলিনি, বাট আমি ওর মেন্টর হিসেবে, ওর কোচ হিসেবে আমি কথা বলেছি, ওর পারফরমেন্স নিয়ে কথা নিয়ে এগুলি কথা বলেছি। সেটার সাথে বোর্ডের কোনো সম্পর্ক নেই। সো ওইটা আমি ওই রোলটা প্লে করেছি ওখানে, ওই যে কীভাবে কী করলে ভালো করতে পারবে সেটা নিয়ে আলাপ হয়েছে। বাংলাদেশের বিপক্ষে হারের পর শান বাবরদের সমালোচনায় পাকিস্তানের সাবেকরা পিচ ও দল নির্বাচন করা নিয়েও সংশ্লিষ্টদের কটাক্ষ করতে ছাড়েননি কিংবদন্তি ক্রিকেটার শাহিদ আফ্রিদি। এছাড়া ঐতিহাসিক জয়ের পর পিসিবি চেয়ারম্যান বাংলাদেশের প্রতি সৌজন্যতা দেখালেও মহসিন নাকভিকে খোঁচা দিতে ছাড়েননি সাবেক মন্ত্রী ফাওয়াদ চৌধুরী। 10 উইকেটের হার, এই ধরনের পিচ তৈরির সিদ্ধান্ত, 4 পেসার খেলানো ও জেনুইন স্পিনার না রাখা অবশ্যই প্রশ্নের জন্ম দেয়। হোম কন্ডিশন সম্পর্কে সচেতনতার অভাব স্পষ্ট দেখতে পাচ্ছি আমি। সঙ্গে পুরো টেস্টে বাংলাদেশ যে ধরনের ক্রিকেট খেলেছে সেটার কৃতিত্ব তাদের দিতেই হবে। বাংলাদেশ অসাধারণ খেলেছে, পুরো ম্যাচে দাপট দেখিয়েছে, এটা তাদের ঐতিহাসিক জয়। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানাই।
বাংলাদেশের প্রশংসা করে বিপাকেও পড়েছেন পিসিবি চেয়ারম্যান। দলের পরাজয়ের জন্য সমানভাবে তাকেও দায়ী করছেন সংশ্লিষ্টরা। এছাড়া পাকিস্তান ক্রিকেট নিয়ে তার লক্ষ্য কি তা নিয়েও প্রশ্ন তুলেছেন দেশটির সাবেক মন্ত্রী ফাওয়াদ চৌধুরী। খোঁচা দেওয়ার ছলে এমন হারি কি তার ভীষণ কিনা তা জানতে চেয়েছেন ফাওয়াদ। এদিকে বাংলাদেশের বিপক্ষে আত্মবিশ্বাসের অভাবে হেরেছে পাকিস্তান, এমন মন্তব্য করেছেন পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজা। এশিয়া কাপে ভারতের বিপক্ষে লজ্জাজনক হারের পর থেকেই দলের এমন অবস্থা হয়েছে বলে মনে করেন তিনি। তামিম হোসেন, সময় সংবাদ। ব্রাজিল দলে নেইমারের ভবিষ্যৎ নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করলেও দলটির কোচ দরিভাল জুনিয়র উড়িয়ে দিয়েছেন সব শঙ্কা। ইনজুরি থেকে পুরোপুরি ফিট হলেই আবারও সেলেসাও জার্সিতে দেখা যাবে নেইমারকে, নিশ্চিত করেছেন দলটির কোচ। যদিও কবে নাগাদ আল হিলাল তারকা ফিরবেন এই বিষয়ে কিছুই জানাননি দরিভাল। এরই মধ্যে নেইমারকে ছাড়াই আগামী মাসে বিশ্বকাপ বাছাই পর্বের দল ঘোষণা করেছে ব্রাজিল। একটা সময় নেইমারকে ছাড়া ব্রাজিল দল কল্পনাও করা যেত না, কিন্তু 10 মাস পার হয়েছে ব্রাজিলের জার্সিতে কোনো ম্যাচ খেলেননি দলটির হয়ে সর্বোচ্চ গোল করা এই ফুটবলার। অভিষেকের পর থেকে নেইমারের বড় শত্রু ইনজুরি, যার জন্য ক্যারিয়ারে মিস করেছেন অন্তত 218টি ম্যাচ। তবে গেল বছরের ইনজুরিটা ছিল ভয়াবহ। অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলার সময় বাম হাঁটুর লিগামেন্টে চোট পান নেইমার। এরপর 300 দিনেরও বেশি পার হয়েছে মাঠে নামেননি। রেকর্ড ট্রান্সফার ফিতে আল হিলালে যোগ দেয়া এই ফুটবলার সৌদি ক্লাবটির হয়ে খেলেছেন মাত্র 5 ম্যাচ। তার সার্ভিস না পাওয়ায় বেশ ভুগছে ব্রাজিল দলও। গেল মাসে কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাই ম্যাচ আছে সেলেসাওদের, এখনও ফিট না হওয়ায় সেই স্কোয়াডেও রাখা হয়নি নেইমারকে। অনেকেই ব্রাজিল দলে নেইমারের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেন, তবে ব্রাজিলের কোচ উড়িয়ে দিয়েছেন সব গুঞ্জন। ব্রাজিল দলে নেইমার কতটা গুরুত্বপূর্ণ তা স্পষ্টভাবে বলেছেন আরও একবার। সে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এক খেলোয়াড়, যে অন্যদের চেয়ে আলাদা। সে একটা মেডিকেল প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে, যা আমাদের সম্মান জানাতে হবে। তবে আমি এতটুকু নিশ্চয়তা দিতে চাই, নেইমার ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠলে তাকে আবারও দলে ডাকা হবে। সে এমন একজন ফুটবলার যার কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন হয় না। নেইমার কবে ফিরবে সেটা নির্দিষ্ট করে বলতে পারছি না, তবে তার জন্য আমরা অপেক্ষা করব। নেইমার না থাকায় ব্রাজিল দলে একজন নেতার অভাব স্পষ্ট। কোপা আমেরিকায় দল ভালো করেনি, বিশ্বকাপ বাছাই পর্বেও তারা ধুঁকছে। 2026 বিশ্বকাপ বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলে 10 দলের মধ্যে 6ষ্ঠ স্থানে আছে ব্রাজিল। 6 ম্যাচে জয় পেয়েছে, মাত্র 2টিতে হেরেছে 3 ম্যাচে। অন্যদিকে বাছাই পর্বের শীর্ষে থাকা আর্জেন্টিনার 6 ম্যাচে সংগ্রহ 15 পয়েন্ট। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। আবারও ক্রিকেট প্রসঙ্গ। ওয়ানডে ফরম্যাটে পাকিস্তানে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স কাপ, আর এই টুর্নামেন্টের জন্য সাবেক ক্রিকেটার শোয়েব মালিক, ওয়াকার ইউনুস সহ 5 জন ক্রিকেটারকে মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছে পিসিবি। আগামী 3 বছরের জন্য ঘরোয়া ক্রিকেট উন্নয়নে তাদের সঙ্গে চুক্তি করেছে বোর্ড। এতে জাতীয় দলের খেলোয়াড় নির্বাচনের সুবিধা পাওয়া যাবে বলে মনে করছেন মহসিন নাকভি। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগেই সেই পরিবর্তন দৃশ্যমান। নতুন করে ওয়ানডে ফরম্যাটে চ্যাম্পিয়ন্স কাপ শুরু করতে যাচ্ছে পিসিবি। এই টুর্নামেন্টকে কেন্দ্র করে আগামী 3 বছরের জন্য পরামর্শক হিসেবে 5 সাবেক ক্রিকেটারকে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, যেখানে রয়েছে মেজবাউল হক, সাকলাইন মুস্তাক, সরফরাজ খান, শোয়েব মালিক এবং ওয়াকার ইউনুসের নাম। অভিজ্ঞ এই মেন্টরদের কাজ নির্ধারণ করে দিয়েছেন বোর্ড প্রধান মহসিন নাকভি। চ্যাম্পিয়ন্স কাপের জন্য দলের পরামর্শদাতা হিসেবে 5 জন ব্যতিক্রমী ক্রিকেটারদের স্বাগত জানাই। তারা প্রচুর ক্রিকেটের অভিজ্ঞতা, জ্ঞান এবং দক্ষতা সম্পন্ন, যারা পাকিস্তান ক্রিকেট বোর্ডের হয়ে সমস্ত ফরম্যাটে ক্রিকেটারদের পরবর্তী প্রজন্মকে পথ দেখাতে সাহায্য করবে। এই উদ্যোগ শুধুমাত্র পাকিস্তান পুরুষ ক্রিকেট দলকে উপকৃত করবে না, বরং ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে ব্যবধান কমাতেও সাহায্য করবে। জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করতে সদ্য নিয়োগপ্রাপ্ত মেন্টরদের নিয়ে উদীয়মান ক্রিকেটারদের সঙ্গে কাজ করতে চায় পিসিবি। এছাড়া বোর্ডের সকল পরিকল্পনা কার্যকর করতে সাহায্য নেওয়া হবে তাদের বলে জানান পিসিবি বস। এই 5 জন মেন্টর আমাদের উদীয়মান ক্রিকেটারদের বিকাশ ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা কৌশলগত পরিকল্পনা এবং দল নির্মাণ প্রক্রিয়াগুলিকে গাইড করবে, পাশাপাশি নেতৃত্ব এবং ব্যক্তিগত বিকাশে সহায়তা প্রদান করবে। এতে জাতীয় দলের পাইপলাইনে অনেক ক্রিকেটার তৈরি হবে, তাদের স্কোরের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হবে। বোর্ডের এমন উদ্যোগে জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেট অনেক সমৃদ্ধ হবে এমন প্রত্যাশা মহসিন নাকভির। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।
জনপ্রিয়তার তুঙ্গে সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর ইউটিউব চ্যানেল ইউ আর ক্রিস্টিয়ানো তুমুল জনপ্রিয়তায় ইতোমধ্যেই তার আপলোড করা ভিডিও থেকে 174 মিলিয়নের বেশি ভিউ পেয়েছে, যাতে তার আয় হয়েছে 100 মিলিয়ন মার্কিন ডলারের বেশি। এছাড়াও ইউটিউবের বিজ্ঞাপন থেকে মাসে 5 মিলিয়ন ইউএস ডলার আয়েরও সম্ভাবনা রয়েছে এই চ্যানেলটির। মাঠে কিংবা মাঠের বাইরে ক্রিস্টিয়ানো রোনালদো এমন একটি নাম যে নামের পাশে রেকর্ডের পর রেকর্ড যুক্ত হয়েই চলেছে। এক একটা কীর্তি যেন রনকে পৌঁছে দিচ্ছে অনন্য উচ্চতায়। CR7 যে ফুটবলের বাইরেও কতটা জনপ্রিয় তারই এক নজির দেখলো এবার পুরো বিশ্ব। অবসর সময় যাপন কিংবা মজার ছলে ইউটিউব চ্যানেল খুলেছেন পর্তুগিজ মহাতারকা। ইওর ক্রিস্টিয়ানো নামে সেই ইউটিউব চ্যানেল মাত্র 1 ঘন্টায় ছাড়িয়ে যায় 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, যাতে গড়েছেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডও। আর 24 ঘন্টার মধ্যে ছাড়িয়েছে 24 মিলিয়ন সাবস্ক্রাইবার। আর বর্তমানে ইওর ক্রিস্টিয়ানো চ্যানেলটি ছাড়িয়েছে 43 মিলিয়ন সাবস্ক্রাইবার, যা এর আগে করতে পারেনি কোনো ইউটিউব চ্যানেল। জনপ্রিয় ইওর ক্রিস্টিয়ানো চ্যানেলটি মাত্র 22 মিনিটে ছুঁয়েছে 1 লাখ সাবস্ক্রাইবার। চ্যানেলটি খোলার 47 মিনিটের মধ্যে 1 মিলিয়ন ও 12 ঘন্টার মধ্যে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার যোগ হয়। তাতে সিলভার, গোল্ডেন ও ডায়মন্ড প্লে বাটনও জিতেছে চ্যানেলটি। ইতোমধ্যে রোনালদো তার এই ইউটিউব চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছেন, যে ভিডিওগুলোতে 174 মিলিয়নের বেশি ভিউ হয়েছে। মাত্র 4 দিনের ব্যবধানে তার এই ইউটিউব চ্যানেলের জনপ্রিয়তায় ভক্তদের মনে একটা প্রশ্ন উকি দিতেই পারে, এই চ্যানেল থেকে কত অর্থ উপার্জন করছেন রোনালদো? ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড রেট অনুযায়ী ইউটিউবে প্রতি 1000 ভিউর জন্য $6 দেওয়া হয়। ইতোমধ্যেই রন তার ইউটিউব চ্যানেলে 20টি ভিডিও পোস্ট করেছেন। হিসেব অনুযায়ী প্রতি 1 মিলিয়নের জন্য 1200 থেকে 6000 মার্কিন ডলার আয় হয়ে থাকে। সব মিলে মোটে 4 দিনের মধ্যে এই ইউটিউব চ্যানেল থেকে 100 মিলিয়ন $US উপার্জন করেছেন CR7। এত কম সময়ে যা এখন পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেলই করতে পারেনি। আর ইওর ক্রিস্টিয়ানো চ্যানেলে বিজ্ঞাপন থেকে মাসে প্রায় 5 মিলিয়ন মার্কিন ডলার উপার্জনেরও ধারণা করা হচ্ছে। তার এই ইউটিউব চ্যানেলে গড়ে 400 মিলিয়ন ভিউয়ারশিপ পাওয়ারও সম্ভাবনা রয়েছে। রোনালদো ইউটিউব অ্যাকাউন্ট খোলার আগে তার সম্পদের পরিমাণ ছিল 500 মিলিয়ন $। এবার তার এই চ্যানেল থেকে আয়ে সম্পদের পরিমাণ আরও বাড়বে। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রামে তুমুল জনপ্রিয়তায় মোটা অঙ্ক উপার্জন করেছেন এই পর্তুগিজ সুপারস্টার। তাজিন খন্দকার, সময় সংবাদ। মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে দীর্ঘ 8 মাস লড়াই করে মারা গেছেন ইংল্যান্ডের সাবেক কোচ সফেন গোরান এরিকসন। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার এজেন্ট। সোমবার নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 76 বছর বয়সী সুইডিশ কোচ। মৃত্যুর সময় তার সঙ্গে ছিলেন তার পরিবারের সদস্যরা। খেলোয়াড়ি জীবনে তেমন খ্যাতি ছড়াতে না পারলেও কোচিং ক্যারিয়ারে বেশ সমৃদ্ধ ছিলেন তিনি। প্রথম বিদেশি কোচ হিসেবে ইংল্যান্ড জাতীয় দলের দায়িত্ব পালন করেন এরিকসন। এছাড়াও বেনফিকা, রোমা, ম্যানচেস্টার সিটি সহ বেশ কয়েকটি ক্লাবের দায়িত্বে ছিলেন তিনি। সবশেষ 2023 সালে নিজ দেশের ক্লাব কোচের ভূমিকায় ছিলেন এই সুইডিশ কোচ। তার মৃত্যুতে কয়েকটি ফুটবল ফেডারেশন সহ দুঃখ প্রকাশ করেন তার শীর্ষরা। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। অনিয়ম নিয়ে কঠোর অবস্থানে প্রিমিয়ার লিগের 8 ক্লাব। চলমান পরিস্থিতিতে ঢাকার বাইরে না খেলার সিদ্ধান্ত। 5 দাবি নিয়ে দ্রুতই ফেডারেশনকে দেওয়া হবে চিঠি। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।